একটি শান্ত শহরের ব্যস্ত রাস্তায়, যেখানে সাধারণ জীবনের ছন্দে মিশে যায় অহংকার আর অপমানের ছায়া, সেখানে শুরু হয় এক অসাধারণ যাত্রা। আর্মি ক্যাপ্টেন প্রিয়া শর্মা তার পুরনো স্কুটিতে চেপে মা বিমলা দেবীকে নিয়ে বাজারের দিকে যাচ্ছিলেন। তাদের জীবনের স্তম্ভ ছিলেন বিমলা, যিনি একাই দুই কন্যাকে গড়ে তুলেছেন। বড় মেয়ে নীতা শর্মা শহরের জেলা প্রশাসক, যিনি দূরে থেকেও পরিবারের গর্ব, আর ছোট মেয়ে প্রিয়া, যিনি সীমান্তে দেশ রক্ষা করেন। কিন্তু একটি সাধারণ যাত্রা কিভাবে পরিণত হয় একটি ঝড়ে, যা পুলিশি অত্যাচারের পর্দা ফাঁস করে দেয় এবং একটি পরিবারের অপমানকে পুরো ব্যবস্থার সংস্কারের আগুনে পরিণত করে। এই গল্প সাহস, প্রতিশোধ এবং ন্যায়ের, যেখানে দুই বোনের ঐক্য অন্ধকারকে আলোয় রূপান্তরিত করে। পুরনো স্কুটিতে করে আর্মি ক্যাপ্টেন প্রিয়া শর্মা তার মা বিমলা দেবীকে নিয়ে বাড়ির জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যাচ্ছিলেন। আর তার বড় বোন নীতা শর্মা এই শহরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিএম ছিলেন। তার মা বিমলা দেবীর মুখে খুশি এবং গর্ব দুটোই স্পষ্ট দেখা যাচ্ছিল, কারণ তার মা বিমলা দেবী একাই তার দুই মেয়েকে লালন পালন করে এই যোগ্য বানিয়েছেন, এবং তার বড় মেয়ে নীতা শর্মা কাজের কারণে বাড়িতে আসার সময় খুব কমই পেতেন। যেই তাদের স্কুটি শহরের বাইরের এলাকার দিকে মোড় নিল, সামনে রাস্তায় একটি পুলিশ ব্যারিকেড লাগানো ছিল। জিপের বনেটের উপর পা ছড়িয়ে গোফে তা দিতে দিতে ইন্সপেক্টর বিক্রম সিং বসেছিলেন, আর রাস্তায় দুই হাবিলদার রাকেশ এবং মনোজ লাঠি পেটাতে পেটাতে আসা যাওয়া করা মানুষদের চালান কাটছিলেন এবং তাদের কাছ থেকে জোর করে টাকা আদায় করছিলেন। সেই সময় দূর থেকে প্রিয়া শর্মা তার পুরনো স্কুটিতে করে তার মা বিমলা দেবীকে নিয়ে আসছিলেন। যেই তারা ব্যারিকেড পার করার চেষ্টা করলেন, ইন্সপেক্টর বিক্রম সিং হাত তুলে গর্জন করে জিপের বনেট থেকে নেমে বললেন, এই মেয়ে, স্কুটি সাইডে লাগা, কোথায় পালাচ্ছিস? খুব তাড়া আছে নাকি? প্রিয়া শর্মা শান্তভাবে স্কুটি থামালেন এবং তার মুখে কোনো ভয় ছিল না। বললেন, জি স্যার, আমরা বাড়ির জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যাচ্ছি। যদি কাগজপত্র দেখতে চান তাহলে আমাদের কাছে সমস্ত কাগজপত্র আছে। বিক্রম সিং তার দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠলেন, খুব বাহাদুর বানার চেষ্টা করছিস? আর তোর পিছনে এই বুড়িটাকে, কোথা থেকে আসছিস? এক হাবিলদার হাসতে হাসতে বলল, স্যার, নিশ্চয়ই কোনো নাটক করছে। চেহারা দেখুন, খুব শরীফ সাজার নাটক করছে। অন্য হাবিলদার মনোজ আরও অশ্লীল ভঙ্গিতে বলল, স্যার, এই বুড়ি আর মেয়েটার চেহারাটা তো দেখুন, চুরি চাকারির মাস্টার মনে হচ্ছে। বুড়ি এই শব্দটি প্রিয়া শর্মার হৃদয়ে বিঁধে গেল। তার চোখ লাল হয়ে উঠল। সে গভীর শ্বাস নিয়ে জবাব দিল, কথা সামলে কথা বলুন, ইনি আমার মা, আমাদের কাছে সমস্ত কাগজপত্র আছে। আপনি শুধু আপনার কাজ করুন। কারো সম্পর্কে এমন শব্দ বলা এই পুলিশদের মুখ থেকে মানায় না। এর মধ্যেই ইন্সপেক্টর বিক্রম সিং রাগে অগ্নিশর্মা হয়ে উঠলেন এবং বললেন, আবে চুপ, তোর মতো মেয়ে আমাদের কথা বলতে শেখাবে? তুই আমাদের আইন শেখাস না। আমরা খুব ভালো করেই জানি কে শরীফ আর কে নয়। কাগজ বের কর। প্রিয়া শর্মা স্কুটির ডিগ্গি থেকে লাইসেন্স এবং কাগজপত্র বের করে ইন্সপেক্টর বিক্রম সিংকে দিলেন। বিক্রম সিং কাগজপত্র না দেখেই হাওয়ায় ছুড়ে দিলেন এবং গর্জন করে বললেন, আবে বোকা মেয়ে, আমাদের উল্লু বানাচ্ছিস? নকল কাগজপত্র দেখে ভাবছিস যে এমনিতেই পার পেয়ে যাবি? আমাদের সঙ্গে চালাকি করছিস? প্রিয়া শর্মার রাগ উঠল এবং বললেন, স্যার, আমাদের চালানি কেটে দিন। এভাবে আমাদের সঙ্গে অভদ্রতা করবেন না। সেই সময় থেকে আমাদের সময় এবং মাথা দুটোই নষ্ট করছেন। এর চেয়ে ভালো আমাদের চালানি কেটে দিন, আমরা চালান দিয়ে দেব। এই কথা শোনা মাত্রই ইন্সপেক্টর বিক্রম সিং এগিয়ে এলেন এবং কোনো দ্বিধা না করে প্রিয়া শর্মার গালে সজোরে একটি চড় মারলেন। তার আওয়াজ এতটাই জোরালো ছিল
যে পুরো রাস্তায় নীরবতা নেমে এলো। প্রিয়া শর্মার মাথা ঝটকে গেল, চোখে জল ভরে এলো। একজন আর্মি অফিসার, যিনি সীমান্তে শত্রুদের গুলির মোকাবিলা করেছেন, আজ নিজের শহরে ইউনিফর্ম পরা গুন্ডাদের হাতে অপমানিত হচ্ছেন। তার মা বিমলা দেবী চিৎকার করে উঠে বললেন, আরে আমার মেয়েকে কেন মারলে তুমি? আরে ভগবানকে তো ভয় করো। বিক্রম সিং তাকে ধাক্কা দিয়ে চিৎকার করে উঠলেন, চুপুড়ি, বেশি কথা বললে তোকেও এমন চড় খেতে হবে। হাবিলদার রাকেশ এবং মনোজ দুজনেই শয়তানি হাসি হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, খুব তেজ দেখাচ্ছিলি, দেখ সব তেজ বেরিয়ে গেল এখন। প্রিয়া শর্মার রক্ত ফুটতে শুরু করলো। চড়ের জবাব দেওয়ার জন্য তার হাত উঠল, কিন্তু সেখানেই থেমে গেল। সে জানত যে যদি সে এই গুন্ডাদের ওপর হাত তোলে, তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে। তার চোখ জ্বলন্ত অঙ্গারের মতো জ্বলছিল, কিন্তু ঠোঁট বন্ধ ছিল। ইন্সপেক্টর বিক্রম সিং চিৎকার করে বললেন, এই দুজনকে গাড়ির ভেতরে ঢোকাও এবং থানায় নিয়ে চলো, সেখানে আমরা দেখাবো পুলিশের ক্ষমতা কি হয়। গুন্ডাদের মতো 3 জন পুলিশকর্মী তাদের ধাক্কা মেরে জিপের মধ্যে ঠেলে ঢোকাতে লাগলো। রাস্তায় তামাশা দেখতে ভিড় জমে গেছিল। কিছু লোক মোবাইল বের করে ভিডিও বানাচ্ছিল, কিন্তু কারো সাহস হলো না যে এগিয়ে এসে কিছু বলতে। এই ভিড়ের মধ্যে একজন যুবক চুপচাপ পুরো ঘটনাটি রেকর্ড করছিল। সে ধারণাও করতে পারেনি যে তার এই ভিডিওটি আগামী দিনে পুলিশি গুন্ডাগিরির বিরুদ্ধে এক ঝড় তুলে দেবে। জিপের ভেতরে প্রিয়া শর্মা তার মাকে বুকে জড়িয়ে বসেছিলেন। বিমলা দেবী কাঁদছিলেন এবং মেয়ের গালে চড়ের দাগ দেখে ফুপিয়ে উঠছিলেন। প্রিয়া শর্মার চোখ আকাশের দিকে স্থির ছিল, মুখে নীরবতা ছিল, কিন্তু হৃদয়ে একটা আগুন জ্বলে উঠেছিল। সে জানত যে এই অপমান চুপচাপ সহ্য করা হবে না। থানায় পৌঁছতেই বিক্রম সিং গোফে তা দিতে দিতে গর্জন করলেন, আবে হাজতের মধ্যে ঠেলে দাও এই দুজনকে, সকাল পর্যন্ত সব অহংকার বের করে দেব, তারপর দেখব এদের ঔকাদ কি হয়। হাবিলদার রাকেশ এবং মনোজ দুজনেই ধাক্কা মেরে মা মেয়েকে একটি দুর্গন্ধযুক্ত কোঠুরিতে বন্ধ করে দিল। দরজা বন্ধ হতেই কোঠুরির দেওয়ালে তাদের কান্নার প্রতিধ্বনি বাজতে লাগল। কিন্তু এই পুলিশকর্মীরা জানতেও পারল না যে বাইরে এমন একটি ঝড় অপেক্ষা করছে, যার সামান্য ইঙ্গিত পেলেও থানাসহ এদের পুরো জীবন ধ্বংস হয়ে যেতে পারত। তার মা বিমলা দেবী কাঁদতে কাঁদতে বললেন, মেয়ে, এই লোকেরা আমাদের কোথায় বন্ধ করে দিল? এখন কি হবে? প্রিয়া শর্মা তার মাকে জড়িয়ে ধরলেন। তার নিজের চোখেও জল ছিল, কিন্তু কণ্ঠে ইস্পাতের মতো দৃঢ়তা ছিল। মা, তুমি চিন্তা করো না, আমি আছি তো, শুধু কিছুক্ষণের ব্যাপার, সব ঠিক হয়ে যাবে। থানায় একজন চাওয়ালা ছেলে ছিল, যে প্রায়ই ডিএম অফিসেও চা দিতে যেত। সে প্রিয়া শর্মাকে চিনতে পারল। সে কেঁপে উঠল, আরে এ তো আর্মিওয়ালা ম্যাডাম, ডিএম সাহেবার ছোট বোন। কিন্তু ইন্সপেক্টরের ভয়ে সে কিছু বলতে পারল না এবং চুপচাপ সেখান থেকে সরে গেল। কিছুক্ষণ পর একজন সাব ইন্সপেক্টর মদের নেশায় চুর হয়ে হাজতের কাছে এলেন। হাতে বোতল দোলাতে দোলাতে বললেন, বে, কে তোরা দুজন? খুব ভিআইপি সেজে ঘুরে বেড়াস, বলছিস না কেন নিজের আসল নাম? প্রিয়া শর্মা তার দিকে ঘৃণা ভরে দেখলেন, কিন্তু কিছু বললেন না। সেই মাতাল দারোগা আরও কিছু উল্টোপাল্টা বলতে বলতে চলে গেল। ধীরে ধীরে রাত গভীর হতে লাগলো। হাজতের ভেতরে মশার গুনগুন, স্যাঁতসেঁতে গন্ধ এবং দমবন্ধ ভাব বাড়তে লাগলো। বিমলা দেবীর হাঁপানির অ্যাজমার সমস্যা ছিল। সেই দমবন্ধ করা পরিবেশে তার শ্বাস নিতে কষ্ট হতে লাগলো। তিনি জোরে জোরে কাশতে শুরু করলেন। প্রিয়া শর্মা ঘাবড়ে গেলেন। তিনি দরজা পেটাতে শুরু করলেন, কেউ আছেন? দরজা খুলুন, আমার মার শরীর খারাপ হচ্ছে, প্লিজ কোনো ডাক্তারকে ডাকুন। তিনি বারবার আওয়াজ দিলেন, কিন্তু তার আওয়াজ থানার গোলমালে চাপা পড়ে গেল। বাইরে থেকে একজন সিপাহীর আওয়াজ এলো, আবে চুপচাপ পড়ে থাক, নাটক করিস না, সকালে নাগে কোনো দরজা খুলবে না। সারা রাত প্রিয়া শর্মা তার মাকে কোলে মাথা রেখে বসে রইলেন। তিনি তার মায়ের পিঠ মাসাজ করতে থাকলেন, তাকে সাহস দিতে থাকলেন। সকাল হতে হতে কাঁদতে কাঁদতে এবং অসহায়তায় তার চোখ লাল হয়ে গিয়েছিল। এখনও পর্যন্ত জেলার কোনো বড় কর্মকর্তার কাছে খবর পৌঁছায়নি যে একজন আর্মি অফিসার এবং জেলার ডিএমের মা একটি অন্ধকার কুঠুরিতে বন্দী। অন্যদিকে জেলা প্রশাসনের তোলপাড় শুরু হয়ে গিয়েছিল। ডিএম নীতা শর্মা সকাল থেকে তার মা এবং বোনকে ফোন করছিলেন, কিন্তু দুজনেরই ফোন বন্ধ আসছিল। তিনি তার ড্রাইভারকে বাড়িতে পাঠালেন। তখন জানা গেল যে তারা সকাল থেকেই বাইরে বেরিয়েছিলেন এবং ফেরেননি।
নীতা শর্মার বুক কোনো অঘটনের আশঙ্কায় ধুকপুক করতে লাগলো। তখনই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটি কেউ পোস্ট করে দিল। পুলিশের গুন্ডাগিরি, মা মেয়েকে সবার সামনে রাস্তায় দুর্ব্যবহার এবং জিপে তোলা। ভিডিওটি আগুনের মতো ছড়িয়ে পড়তে লাগলো। লোকেরা পুলিশের বিরুদ্ধে রাগে ভরা মন্তব্য করছিল। এই ভিডিওটি হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোর মাধ্যমে ঘুরতে ঘুরতে ডিএম নীতা শর্মার পিএর কাছে পৌঁছালো। সে ভিডিওটি দেখল এবং তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে কাঁপতে কাঁপতে ডিএম ম্যাডামের কেবিনের দরজা ঠুকল। নীতা শর্মা সেই সময় একটি জরুরি মিটিংয়ে ছিলেন। তিনি ইশারায় পিএকে থামতে বললেন, কিন্তু পিএর চোখে যে অস্থিরতা ছিল তা দেখে নীতা শর্মা মিটিং থামিয়ে দিলেন এবং তার পাশের ঘরে গেলেন এবং বললেন, কি ব্যাপার বিকাশ, সব ঠিক আছে তো? বিকাশ তোতলাতে তোতলাতে বলল, ম্যাডাম একটা ভিডিও আছে। নীতা শর্মা ফোনটি হাতে নিল এবং ভিডিওটি চালু করল। ভিডিওটি যত এগোতে লাগলো, নীতা শর্মার চেহারার রং তত পাল্টাতে লাগলো। তার শান্ত চোখে প্রথমে বিস্ময়, তারপর রাগ এবং তারপর এক ভয়ঙ্কর ঝড় ফুটে উঠল। যখন তিনি ইন্সপেক্টর বিক্রম সিংকে তার সেনা বোন প্রিয়া শর্মার গালে চড় মারতে দেখলেন, তখন তার হাত কাঁপতে লাগলো। ফোনটি তার হাত থেকে পড়তে পড়তে বাঁচল। তার মা, তার প্রিয় মা, যার সাথে তিনি কখনো উঁচু গলায় কথা পর্যন্ত বলেননি, রাস্তায় কান্নাকাটি করছিলেন। আর তার ছোট বোন, তার প্রিয় প্রিয়া শর্মা, যিনি দেশের গর্ব, আজ রাস্তায় অসহায়ভাবে দাঁড়িয়েছিলেন। নীতা শর্মার চোখে জল ভরে এলো, কিন্তু তিনি সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিলেন। তিনি একজন ডিএম ছিলেন। এই সময় আবেগে ভেসে যাওয়ার কোনো অধিকার তার ছিল না। তার ভেতরের মেয়ে এবং বোনটি ছটফট করছিল, কিন্তু তার ভেতরের অফিসারটি জেগে উঠেছিল। তিনি দাঁত কড়মড় করলেন, তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে গিয়েছিল। তিনি মিটিংয়ে উপস্থিত অফিসারদের বললেন, এই মিটিং এখানেই শেষ হচ্ছে, আপনারা সবাই যেতে পারেন। সবাই চলে যাবার পর তিনি তার পিএকে বললেন, বিকাশ, খোঁজ নাও এটা কোন থানার ঘটনা এবং আমার মা আর বোন এই মুহূর্তে কোথায় আছেন। আমার প্রতি মিনিটে রিপোর্ট চাই। তার কণ্ঠে যে শীতলতা এবং রাগ ছিল তা শুনে পিএর আত্মা কেঁপে গেল। সে বুঝে গিয়েছিল যে আজ শহরে এমন এক ঝড় আসতে চলেছে যা অনেক মানুষের ইউনিফর্ম এবং চেয়ার উড়িয়ে নিয়ে যাবে। নীতা শর্মা চেয়ারে বসে পড়লেন এবং ভাবতে লাগলেন, আমার মা, যিনি আমাদের পালার জন্য নিজের পুরো জীবন দিয়ে দিলেন, আর আমার বোন, যিনি দেশের জন্য প্রাণ হাতে নিয়ে ঘোরেন, তাদের সাথে এই ব্যবহার। আজ এই শহরের ডিএম হওয়ার আসল মানে আমি এই ইউনিফর্ম পরা গুন্ডাদের বুঝিয়ে দেব। আজ জিতার হবে এবং এমন জিতার হবে যে তাদের আগামী প্রজন্মও মনে রাখবে। থানার ভেতরে রাতটা একটি ভয়ঙ্কর স্বপ্নের মতো কাটল। সকালের প্রথম আলো যখন হাজতের ছোট জালি থেকে ছেঁকে ভেতরে এলো, তখন সেটা তার সঙ্গে কোনো আশা নয়, বরং আরও বেশি অসহায়তা নিয়ে এলো। বিমলা দেবীর অবস্থা এখন আরও খারাপ হয়ে গিয়েছিল। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল এবং তিনি প্রায় অজ্ঞান ছিলেন। প্রিয়া শর্মা নিচে মেঝেতে বসেছিলেন, তার কোলে তার মা অজ্ঞান হয়ে পড়েছিলেন। সারা রাত অনুনয় বিনয়ের পরেও কেউ এক গ্লাস জল পর্যন্ত দেয়নি। একজন সিপাহী পাশ দিয়ে যাচ্ছিল। প্রিয়া শর্মা আবার সাহস গড় করলেন, ভাই সাহেব, প্লিজ একবার ডাক্তারকে ডেকে দিন, আমার মার জীবন বিপন্ন। সিপাহী ঘৃণা ভরে চোখে তার দিকে তাকিয়ে বলল, আমরা অপরাধীদের জন্য ডাক্তার ডাকি না, মরে গেলে একটি সংখ্যা কমবে। এই কথাগুলো প্রিয়া শর্মার হৃদয়ে বিষাক্ত ছুরির মতো নেমে গেল। তার মনে হলো যেন কেউ তার আত্মায় আঘাত করেছে। তবু তিনি চুপ রইলেন। তার চোখে এখন আর জল ছিল না, বরং একজন সৈনিকের ঠান্ডা রাগ ছিল যা আগ্নেয়গিরির মতো ফেটে পড়ার অপেক্ষায় ছিল। এরই মধ্যে থানার বাইরের পরিবেশ পাল্টাতে শুরু করেছিল। সেই ভাইরাল ভিডিওটি এখন শুধু শহরে নয়, পুরো রাজ্যে ছড়িয়ে পড়েছিল। সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লোকেরা লিখছিল, এটাই কি তাহলে সিস্টেমের আসল চেহারা? যদি এরা ডিএমের পরিবার হয়, তাহলে সাধারণ মানুষের কি হয়? মিডিয়া চ্যানেলগুলোও খবর পেয়ে গিয়েছিল। সাংবাদিকদের গাড়ি থানার বাইরে জড়ো হতে শুরু করেছিল। ভিতরে যাওয়ার অনুমতি কারোর ছিল না, কিন্তু ক্যামেরাগুলো বাইরে থেকে প্রত্যেকটি কার্যক্রম রেকর্ড করছিল। থানার ইন্সপেক্টর বিক্রম সিং এই সব থেকে বেখবর হয়ে তার অফিসে বসে চায়ে চুমুক দিচ্ছিলেন। তার মনে হচ্ছিল যে সে দুটো ভবঘুরে মহিলাকে উচিত শিক্ষা দিয়ে বড় কাজ করেছে। তখনই তার মোবাইল বেজে উঠল। স্ক্রিনে নাম জলজল করছে, এএসপি সাহেব। সে অহংকার করে ফোন ধরল, জয় হিন্দ স্যার। অন্যদিকে এএসপি সাহেবের ঘাবড়ানো এবং রাগে ভরা আওয়াজ এলো, বিক্রম, তোমার থানায় গত রাতে কোনো বিশেষ গ্রেপ্তারি হয়েছে নাকি? ইন্সপেক্টর বুক চিতিয়ে বললেন, হ্যাঁ স্যার, দুজন মহিলাকে ধরেছিলাম, স্কুটিতে ছিল, অহংকার দেখাচ্ছিল। সন্দেহ হওয়ায় হাজতে ঢুকিয়ে দিয়েছি। সকালের মধ্যে সব গরম বেরিয়ে যাবে। এসপির আওয়াজ এখন গর্জনে পরিণত হলো। ধ্বংস করে দিয়েছে তুমি। ওই দুজন মহিলা আর কেউ নন, এই জেলার ডিএম নীতা শর্মার মা এবং তার আর্মি অফিসার বোন। আর সেই ভিডিও পুরো দেশে ঘুরছে। মুখ্যমন্ত্রীর কাছেও খবর পৌঁছে গেছে। তুমি ডিএম এর পরিবারকে হাজতে ঢুকিয়েছে এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছো, চড় মেরেছো। কোন অধিকারে, বোকা? ইন্সপেক্টর বিক্রম সিং এর হাত থেকে ফোন প্রায় পুড়েই গেল। তার চেহারার রং উড়ে গেল, যেন কেউ তার সব রক্ত নিংড়ে নিয়েছে। সে তোতলাতে তোতলাতে বলল, স্যার, আমরা জানতাম না, তারা বলেনি স্যার, আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দিন স্যার।
এএসপি চিৎকার করে বললেন, তোমাকে এখন মুখ্যমন্ত্রী এবং চিফ সেক্রেটারির কাছে জবাব দিতে হবে। এক্ষুনি এই মুহূর্তে তাদের বাইরে বের করো, আর যদি তাদের কিছু হয় তাহলে আমি তোমাকে জীবন্ত মাটিতে পুঁতে দেব। ফোন কেটে গেল। ইন্সপেক্টর বিক্রম সিংয়ের মাথা ঘুরতে শুরু করলো। সে পাগলের মতো নিজের চেয়ার থেকে উঠে হাজতের দিকে দৌড়ালো। চাবি আন, তাড়াতাড়ি দরজা খোল। সিপাহী দৌড়ে চাবি নিয়ে এলো। দরজা খোলা হলো। ভেতরের দৃশ্য দেখে ইন্সপেক্টরের আত্মা কেঁপে গেল। প্রিয়া শর্মা নিচে মেঝেতে বসেছিলেন, তার কোলে তার মা অজ্ঞান হয়ে পড়েছিলেন। ইন্সপেক্টর দৌড়ে ভেতরে গেল এবং হাত জোর করে কান্নাকাটি করতে লাগলো। ম্যাডাম, ম্যাডাম, আমাদের মাফ করে দিন, আমরা সত্যি জানতাম না যে আপনি কে, আপনি জানালেন না কেন? প্রিয়া শর্মা কোনো উত্তর দিলেন না। তিনি শুধু তার মায়ের নাড়ি টিপলেন। তা খুব ধীর গতিতে চলছিল। তিনি ইন্সপেক্টরের দিকে এমন দৃষ্টিতে তাকালেন যে সে কেঁপে উঠল। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। তার কণ্ঠে একজন সৈনিকের আদেশ ছিল। ইন্সপেক্টর কাঁপতে কাঁপতে মোবাইল বের করে অ্যাম্বুলেন্সে ফোন করল। 5 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স থানায় পৌঁছে গেল। বিমলা দেবীকে স্ট্রেচারে শোয়ানো হলো। প্রিয়া শর্মাও তাদের সঙ্গে অ্যাম্বুলেন্সে উঠে পড়লেন। যেই তারা থানা থেকে বাইরে এলেন, মিডিয়া তাদের ঘিরে ধরল। ক্যামেরার ফ্ল্যাশ লাইট এবং প্রশ্নবাণের বর্ষণ শুরু হলো। ম্যাডাম, এটা কি সত্যি যে পুলিশ আপনাকে মেরেছে এবং সারা রাত হাজতে আটকে রেখেছে? আপনি কি ইচ্ছাকৃতভাবে আপনার পরিচয় গোপন করছিলেন? আপনি কি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? প্রিয়া শর্মা কোনো প্রশ্নের জবাব দিলেন না। তার নজর কেবল তার মায়ের দিকে ছিল। তিনি শুধু এতটুকুই বললেন, আগে এদের হাসপাতালে নিয়ে যাব, বাকি কথা পরে হবে। হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে বিমলা দেবীর অবস্থা আরও সংকটাপন্ন হয়ে উঠল। তাকে সরাসরি আইসিইউতে ভর্তি করা হলো। ডাক্তার জানালেন যে দম বন্ধ ভাব এবং মানসিক আঘাতের কারণে তার তীব্র অ্যাজমা অ্যাটাক হয়েছে। তার বয়স বিবেচনা করে অবস্থা উদ্বেগজনক। এই কথা শুনে এতদিন পাথর হয়ে থাকা প্রিয়া শর্মা ভেঙে পড়লেন। তিনি হাসপাতালের করিডোরে একটা বেঞ্চে বসে তার কাঁদনা থামানোর ব্যর্থ চেষ্টা করছিলেন। তখনই সেখানে ডিএম নীতা শর্মা পৌঁছালেন। তিনি তার বোনকে এই অবস্থা দেখে ছুটে এসে তাকে বুকে জড়িয়ে নিলেন। দুই বোন একে অপরের সাথে জড়িয়ে কেঁদে উঠলেন। দি, এটা কিভাবে হলো? তুই আমাকে ফোন করলি না কেন? নীতা শর্মা কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলেন। প্রিয়া শর্মা কাঁদতে কাঁদতে বললেন, দিদি, ওরা আমাদের ফোন কেড়ে নিয়েছিল। আর মা, দিদি, মায়ের যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কখনো মাফ করতে পারবো না। নীতা শর্মা তার বোনের চোখের জল মুছে দিলেন। কিছু হবে না মায়ের, আর যারা এটা করেছে তাদেরও এখন কিছু হবে না, কারণ তাদের জীবনের সবচেয়ে বড় শাস্তি এখন শুরু হতে চলেছে। কিছুক্ষণ পর এএসপি, ডিআইজি এবং জেলার সমস্ত বড় অফিসার হাসপাতালে পৌঁছালেন। এসপি এগিয়ে এসে হাত জোর করলেন। ম্যাডাম, আমরা খুব লজ্জিত। আপনার পরিচয় না জানতে পারা আমাদের খুব বড় ভুল ছিল। আমরা ইন্সপেক্টর, দারোগা এবং 2 হাবিলদারকে সঙ্গে সঙ্গে সাসপেন্ড করে দিয়েছি। এফআইআরও দায়ের করা হয়েছে। নীতা শর্মা তাদের দিকে ঘুরে তাকালেন। তার চোখে জল নয়, বরং লাভা জ্বলছিল। এসপি সাহেব, এটা ভুল নয়, অপরাধ। আর পরিচয় জেনে সম্মান দেওয়া যদি আপনাদের সিস্টেমের অভ্যাস হয়, তাহলে এটা সিস্টেম নয়, গোলামে। আমার বোন ইচ্ছাকৃতভাবে তার পরিচয় বলেনি, যাতে সে দেখতে পারে যে আপনারা একজন সাধারণ মানুষের সঙ্গে কি করেন। আর আজ তা দেখা হয়ে গেল। মারধর, খারাপ ব্যবহার, অপমান এবং মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। এসপি মাথা নিচু করে নিল। আমাদের ভুল হয়েছে ম্যাডাম, আমাদের মাফ করে দিন। নীতা শর্মার কণ্ঠস্বর আরও কঠিন হয়ে উঠল। ক্ষমা চাইলেই আমার মা সুস্থ হয়ে যাবেন না। আপনারা সংস্কারের কথা বলছেন। সংস্কার তখনই হবে যখন আপনারা বুঝবেন যে পুলিশের ক্ষমতা ইউনিফর্ম থেকে আসে না, আসে মানবতা থেকে। তখনই ডাক্তার এসে জানালেন যে বিমলা দেবীর অবস্থা এখন স্থিতিশীল, কিন্তু তাকে আরও কয়েকদিন আইসিইউতে রাখতে হবে। এই কথা শুনে 2 বোন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। সেই সন্ধ্যায় ডিএফ অফিসে একটা বিশেষ প্রেস কনফারেন্স ডাকা হলো। নীতা শর্মা নিজে প্রেসের সামনে এলেন এবং বললেন, হ্যাঁ, এটা সত্যি যে গত রাতে আমার মা এবং আমার বোনের সঙ্গে পুলিশ দুর্ব্যবহার করেছে। কিন্তু এই গল্প শুধু আমার নয়, এটি এই জেলার প্রতিটি সাধারণ নাগরিকের গল্প, যারা প্রতিদিন থানায় অপমান সহ্য করেন। তাই আজ আমি শুধু সেই পুলিশ কর্মীদের বিরুদ্ধে নয়, বরং এই পচা সিস্টেমের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করছি। পুরো জেলার পুলিশকে এখন মানবতা এবং সহানুভূতির প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিটি থানার আকস্মিক পরিদর্শন হবে এবং যেখানেই এমন অভিযোগ পাওয়া যাবে, শুধু সাসপেনশন নয়, সরাসরি বরখাস্ত করা হবে। পুরো রাজ্য স্তব্ধ হয়ে গেছিল। একজন ডিএম যিনি তার পরিবারের অপমানকে পুরো সিস্টেমকে সংস্কারের হাতিয়ার বানিয়েছিলেন,
কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। কিছু লোক এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছিল। পুলিশ বিভাগে এমন কিছু অফিসার ছিলেন যাদের কাছে এটা একটা নাটক মনে হচ্ছিল। কিছু নেতাও চিন্তিত ছিলেন, কারণ যদি সিস্টেমের পর্দা ফাঁস হয় তাহলে তাদের পাকা আড্ডা দুর্বল হতে পারত। পরের কয়েকদিনে নীতা শর্মার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, চাপ এবং বদলির গুজব ছড়াতে লাগলো। নীতা শর্মা কি এই ষড়যন্ত্রের জাল থেকে বেরিয়ে আসতে পারবেন? তিনি কি সত্যি এই যুদ্ধে জিততে পারবেন? এই লড়াই এখন শুধু একজন ডিএমের নয়, বরং দুই বোনের ছিল। একজন যিনি আইনের সঙ্গে লড়ছিলেন, আর অন্যজন যিনি প্রত্যেকটি কঠিন সময়ে তার পাশে দাঁড়িয়েছিলেন। হাসপাতালের আইসিইউতে হালকা নীল আলো ছড়িয়েছিল। মেশিনের ধীর বিপ বিপ শব্দের মধ্যে বিমলা দেবী শুয়েছিলেন। তার মুখে অক্সিজেন মাস্ক ছিল, কিন্তু এখন তার শ্বাস প্রশ্বাস আগের চেয়ে স্থিতিশীল ছিল। তার পাশে বসে নীতা শর্মা এবং প্রিয়া শর্মা চুপচাপ তাদের মাকে দেখছিলেন। বিগত 24 ঘন্টা তাদের দুনিয়াকে নাড়িয়ে দিয়েছিল। এক মেয়ে যিনি পুরো জেলার মালকিন ছিলেন, আজ নিজেকে অসহায় মনে করছিলেন। আর অন্য মেয়ে যিনি দেশের শত্রুদের ভয় পেতেন না, তিনি তার মায়ের অবস্থা দেখে ভেতর থেকে কাঁপছিলেন। নীতা শর্মার ফোন ক্রমাগত বাজছিল। মুখ্যমন্ত্রী কার্যালয়, মুখ্য সচিব, মানবাধিকার কমিশন, সব বড় জায়গা থেকে কল আসছিল, কিন্তু নীতা শর্মা কারো ফোন ধরলেন না। তিনি তার পিএকে কড়া নির্দেশ দিয়েছিলেন যে তিনি না বলা পর্যন্ত অফিসের কোনো কাজ তার কাছে আনা হবে না। ওদিকে শহরে এক ভূমিকম্প শুরু হয়ে গিয়েছিল। ভাইরাল ভিডিও এবং ডিএমের প্রেস কনফারেন্সের খবর আগুনের মতো ছড়িয়ে পড়েছিল। লোকেরা রাস্তায় নেমে এসেছিল। আমরা সবাই ডিএমের সাথে আছি, পুলিশের স্বৈরাচার চলবে না, এমন স্লোগান শোনা যাচ্ছিল। মিডিয়া চ্যানেলগুলোতে গরম আলোচনা চলছিল। কিছু সাংবাদিক এটিকে নীতা শর্মার একটি সাহসী পদক্ষেপ বলছিলেন, তো কিছু সমালোচক এটিকে সহানুভূতি কুড়ানোর নাটক বলছিলেন। নীতা শর্মার বিরোধীরাও সক্রিয় হয়ে উঠেছিল। শহরের এক প্রভাবশালী বিধায়ক বলরাম সিং, যার অনেক অবৈধ কার্যকলাপের ওপর ইন্সপেক্টর বিক্রম সিংয়ের মতো পুলিশকর্মীরা পর্দা ফেলত, তিনি প্রেসকে বিবৃতি দিলেন, এসবই একটি পূর্ব পরিকল্পিত নাটক। অমলাতন্ত্র এখন নাটক করে সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এর উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানাব। রাজনৈতিক মহলে এই মামলাটি এখন প্রশাসনিকের চেয়ে বেশি রাজনৈতিক হয়ে উঠছিল। রাজধানীতে একটি উচ্চ পর্যায়ের মিটিং ডাকা হলো, যেখানে নীতা শর্মার এই পদক্ষেপ নিয়ে আলোচনা হলো। কিছু বড় অফিসার বললেন, যদি সব অফিসার এইভাবে সাধারণ মানুষ সেজে সিস্টেমের পর্দা ফাঁস করতে শুরু করে, তাহলে সিস্টেম চালাবে কে? কিন্তু আবার কিছু সৎ অফিসার নীতা শর্মাকে সমর্থনও করলেন। যদি ডিএম ম্যাডাম এই পদক্ষেপ না নিতেন, তাহলে থানাগুলোতে চলতে থাকা এই অন্ধের গর্দি কখনো সামনে আসতো না। এসবের মাঝে ইন্সপেক্টর বিক্রম সিং, মাতাল দারোগা এবং 2 হাবিলদারকে সাসপেন্ড করা হয়েছিল, কিন্তু এখন ষড়যন্ত্র পর্দার আড়াল থেকে শুরু হয়েছিল। রাতে যখন নীতা শর্মা হাসপাতাল থেকে বাইরে এলেন, মিডিয়া তাকে ঘিরে ধরল। ম্যাডাম, আপনার কি বদলি করা হচ্ছে? আপনি কি কারো কাছ থেকে হুমকি পাচ্ছেন? নীতা শর্মা দাঁড়িয়ে শুধু এতটুকুই বললেন, আমার না পদের চিন্তা আছে, না বদলির। যদি আমার বদলির মাধ্যমে সিস্টেমে সংস্কার আসে, তবে আমি 10 বার বদলি সহ্য করতে রাজি, কিন্তু আমার মায়ের মতো প্রতিটি মার ন্যায় বিচার পাওয়া উচিত। সেই রাতে নীতা শর্মা তার সরকারি বাংলোতে গেলেন না। তিনি সরাসরি ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমে পৌঁছালেন। সেখানে তিনি তার আইটি টিমকে ডাকলেন এবং বললেন, আমার জেলার প্রতিটি থানার গত 6 মাসের অভিযোগের পুরো রিপোর্ট চাই। কত এফআইআর নথিভুক্ত হয়নি, কত মামলায় অভিযোগকারীকেই ভয় দেখানো হয়েছে, কোন থানা থেকে মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বেশি অভিযোগ এসেছে। আমার প্রতিটি বিস্তারিত তথ্য চাই এখনই। পুরো টিম কাজে লেগে গেল। শত শত ফাইল এবং কম্পিউটার ডেটা খোঁজা শুরু হলো। নীতা শর্মা সারা রাত নিজে বসে একটি একটি করে রিপোর্ট পড়লেন। সকাল পর্যন্ত তার চোখের সামনে একটি ভয়ঙ্কর ছবি ছিল। তিনি এমন 12টি থানা বেছে নিলেন যেখানে পুলিশি নির্যাতন এবং দুর্নীতির ঘটনা সবচেয়ে বেশি ছিল। পরের দিন সকাল 9টার সময় জেলার সব থানা ইনচার্জদের একটি জরুরি ভিডিও কনফারেন্স মিটিং ডাকা হলো। যখন নীতা শর্মা স্ক্রিনে এলেন, তখন তার চোখে ঘুম ছিল না, কিন্তু একটি অদ্ভুত তেজ ছিল। আমি জানি আপনারা সবাই আমার ঘটনায় অবাক, কিন্তু এটা আমার পার্সোনাল অপমান ছিল না। এটা ছিল সেই সিস্টেমের আসল চেহারা যা আপনারা সবাই চালান। আজ থেকে প্রতিটি থানাকে তাদের অভিযোগের রেকর্ড জনসম্মুখে প্রকাশ করতে হবে, এবং প্রতি 15 দিনে প্রতিটি থানায় গণশুনানি হবে, যেখানে আমি নিজে উপস্থিত থাকব। কিছু থানা ইনচার্জ অস্বস্তিতে পড়লেন। একজন সাহস করে বললেন, ম্যাডাম, এতে তো আমাদের কর্মচারীদের মনোবল ভেঙে যাবে। নীতা শর্মা তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললেন, যদি অন্যায় করার মাধ্যমে মনোবল তৈরি হয়, তবে এমন মনোবল ভেঙে দেওয়াই ভালো।
তিনি আরও একটি নির্দেশ জারি করলেন, প্রতিটি থানার সিসিটিভি ক্যামেরার লাইভ ফিড এখন থেকে সরাসরি ডিএম অফিস এবং এএসপি অফিস থেকে যুক্ত করা হবে। কোনো অভিযোগকারী কখন থানায় এলেন এবং কখন গেলেন তার সময় রেকর্ড করা হবে। যদি কোনো ব্যক্তিকে শক্ত কারণ ছাড়া 1 ঘন্টার বেশি থানায় বসিয়ে রাখা হয়, তাহলে সংশ্লিষ্ট অফিসারের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়া হবে। এটা ছিল এক প্রশাসনিক বিপ্লবের শুরু। পুরো রাজ্যের প্রতিধ্বনি শোনা যেতে লাগলো। কিন্তু যেমনটা হয়, সংস্কারের পথ কখনো সহজ হয় না। রাজধানী থেকে একটি আদেশ এলো, ডিএম নীতা শর্মার তাৎক্ষণিক বদলি করা হলো। কারণ জানানো হলো, ডিএমের ব্যক্তিগত কার্যকলাপ প্রশাসনের ভাবমূর্তি নষ্ট করেছে। এই খবর বাইরে আসতেই জেলায় হুলস্থুল পড়ে গেল। মানুষজন রাস্তায় নেমে এলো। ব্যবসায়ী, শিক্ষক, ছাত্র, কৃষক সবাই নীতা শর্মার সমর্থনে দাঁড়িয়ে গেল। বদলি নয়, সম্মান দাও, এই স্লোগান শোনা যেতে লাগলো। সোশ্যাল মিডিয়াতে #সাহসী ডিএম কা সমর্থন ট্রেন্ড করতে শুরু করলো। এরই মাঝে হাসপাতাল থেকে খবর আসলো যে বিমলা দেবীর অবস্থার উন্নতি হয়েছে এবং তার জ্ঞান ফিরে এসেছে। নীতা শর্মা এবং প্রিয়া শর্মা সঙ্গে সঙ্গে মায়ের কাছে পৌঁছালেন। বিমলা দেবী দুর্বল কণ্ঠে বললেন, মেয়ে, তো আমি তো ভেবেছিলাম তোরা ভয় পাবি, কিন্তু তোরা তো এসবের সঙ্গে লড়তে পারলি। নীতা শর্মা মায়ের হাত ধরলেন। মা, এই লড়াই শুধু আমাদের নয়, এটা দেশের প্রতিটি মা এবং মেয়ের লড়াই। এখন প্রশ্ন ছিল, জনগণের এই সমর্থন কি সরকারের সিদ্ধান্তকে বদলাতে পারবে, নাকি নীতা শর্মাকে এই যুদ্ধের মূল্য নিজের পদ হারিয়ে দিতে হবে? সকাল 8টা বেজে গিয়েছিল। হাসপাতালের ঘরে বিমলা দেবী এখন আগের চেয়ে ভালো বোধ করছিলেন। তার সামনের টেবিলের খবরের কাগজের শিরোনামে তার মেয়েদের গল্পই ছিল। কিন্তু নীতা শর্মার হাতে যে কাগজটি ছিল তা কোনো খবরের কাগজের কাটা অংশ নয়, বরং তার বদলির আদেশের কপি ছিল। শ্রদ্ধেয় জেলা আধিকারিককে তাৎক্ষণিক বদলি করা হলো। নিচে মুখ্যমন্ত্রী কার্যালয়ে সিলমোহর। নীতা শর্মা কাগজটি দেখলেন। তার মুখে না ছিল কোনো হতাশা, না ছিল কোনো রাগ। তিনি জানতেন যে ক্ষমতাকে আয়না দেখানোর একটা মূল্য আছে, কিন্তু যে মূল্য তার মা এবং বোনকে দিতে হয়েছিল তার সামনে এই বদলির আদেশ কিছুই ছিল না। তখনই তার ফোন বাজল। কলটি ছিল মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে। ম্যাডাম, আপনাকে রাজধানী ডাকা হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে আপনার সঙ্গে কথা বলতে চান। নীতা শর্মা স্বাভাবিকভাবে উত্তর দিলেন, আমি হাসপাতাল থেকে সরাসরি রওনা দিচ্ছি, দুপুর নাগাদ পৌঁছে যাব। বিমলা দেবী সব শুনেছিলেন। তিনি মেয়ের হাত ধরে বললেন, বেটি, তুই যা করেছিস তাতে আমি গর্বিত। তোর নীরবতা এই বধিরদের আওয়াজ শুনিয়েছে। তুই যেখানেই থাকিস না কেন, শুধু ন্যায়ের জন্য এভাবেই দাঁড়িয়ে থাকিস। নীতা শর্মা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন এবং রাজধানীর উদ্দেশ্যে রওনা দিলেন। সারা রাস্তা তার চোখের সামনে সেই দৃশ্যই ঘুরছিল। হাবিলদারের ওঠা হাত, মায়ের চিৎকার এবং হাজতের সেই অন্ধকার। রাজধানী পৌঁছাতেই তাকে মুখ্যমন্ত্রী সচিবালয়ে নিয়ে যাওয়া হলো। মুখ্যমন্ত্রী একজন অভিজ্ঞ নেতা ছিলেন। তিনি নীতা শর্মাকে দেখেই বললেন, আপনি যা করেছেন তা অসাধারণ, কিন্তু আপনার পদক্ষেপ দুটি চ্যালেঞ্জ তৈরি করেছে। একদিকে জনগণের বিশ্বাস আপনার উপর বেড়েছে, অন্যদিকে পুরো পুলিশ বাহিনীর মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে। আমি শুধু চাই আপনি একবার জনসমক্ষে বলুন যে আপনার উদ্দেশ্য কাউকে ছোট করা নয়, বরং সিস্টেমে সংস্কার আনা ছিল। নীতা শর্মা শান্ত স্বরে বললেন, স্যার, আমি এই কথা আগেও বলেছি। আমার পদক্ষেপ কাউকে লজ্জিত করার জন্য নয়, বরং সত্যকে সামনে আনার জন্য ছিল। আপনি যদি চান তাহলে আমি আবার জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখতে প্রস্তুত। মুখ্যমন্ত্রী বললেন, খুব ভালো, আজ সন্ধ্যায় একটি প্রেস কনফারেন্স রাখা হয়েছে। আর হ্যাঁ, আপনার বদলির বিষয়টি নিয়েও আমরা আবার বিবেচনা করছি। সন্ধ্যায় শহরের সবচেয়ে বড় অডিটোরিয়ামে হাজার হাজার মানুষের ভিড় ছিল। মিডিয়া, মন্ত্রী, অফিসার এবং সাধারণ মানুষ সবাই সেখানে উপস্থিত ছিল। মঞ্চে নীতা শর্মা একা দাঁড়িয়েছিলেন। তিনি মাইক তুলে কথা বলতে শুরু করলেন, আমি কোনো হিরো নই, আমি শুধু একজন অফিসার যিনি নিজেকে একটি প্রশ্ন করেন, আমি কি সেটাই করছি যা সংবিধান আমার কাছ থেকে আশা করে? সেই একটি ঘটনা আমার চোখ খুলে দিয়েছে। আমি বিশ্বাস করি যে পুলিশ আমাদের সমাজের মেরুদণ্ড, কিন্তু যখন মেরুদণ্ডেই দুর্নীতি, অহংকার এবং হিংসার পোকা লাগে, তখন পুরো সমাজ পঙ্গু হয়ে যায়। আমার উদ্দেশ্য কাউকে বদনাম করা নয়, বরং সংস্কার আনা ছিল। আজ আমি আপনাদের সবার কাছে অঙ্গীকার করছি, আমাকে দেশের যে কোনো কোণে পাঠিয়ে দেওয়া হোক না কেন, আমার লড়াই সবসময় ন্যায়ের জন্য থাকবে। আমি পদের জন্য নয়, আমার নীতির জন্য দাঁড়িয়েছি। হাততালির গর্জনে পুরো হল মুখরিত হয়ে উঠল।
মঞ্চ থেকে নামার পর মুখ্যমন্ত্রী নিজে মঞ্চে এলেন এবং ঘোষণা করলেন, আমরা ডিএম সাহেব আর বদলি বাতিল করছি এবং একই সঙ্গে পুরো রাজ্যে মানব সম্মান প্রণালী অভিযানের সূচনা করছি, যার অধীনে প্রতিটি থানায় মানবিক আচরণ বাধ্যতামূলক করা হবে। আর এই অভিযানের প্রধান থাকবেন স্বয়ং ডিএম নীতা শর্মা। ভিড়ের মধ্যে থেকে একজন যুবক চিৎকার করে উঠল, এবার সিস্টেম বদলাবে। সেই রাতে যখন নীতা শর্মা এবং প্রিয়া শর্মা তাদের মায়ের কাছে হাসপাতালে ফিরলেন, তখন বিমলা দেবীর চোখে গর্বের অশ্রু ছিল। তিনি তার দুই মেয়ের হাত ধরলেন এবং বললেন, একজন দেশের রক্ষা করে এবং অন্যজন জেলাকে সামলায়, আর যখন দুজন একসঙ্গে দাঁড়ায় তখন অন্যায়ের কোনো ক্ষমতা থাকে না। পরের দিন থেকে নীতা শর্মা তার মিশনের শুরু করে দিলেন। তিনি কোনো আড়ম্বর ছাড়াই থানা পরিদর্শন করতে শুরু করলেন। 1 মাসের মধ্যে জেলার ছবি পাল্টে যেতে লাগলো। থানাগুলোতে এখন আর ভয় নয়, সম্মানের পরিবেশ ছিল। সিপাহীরা মানুষের সঙ্গে হেসে কথা বলতে শুরু করল। শান্তিদেবী চেয়ারে হেলান দিয়ে বসেছিলেন। বারান্দায় বাতাসে শিরশির শব্দ, আর দূরে পুলিশ লাইনের ড্রিলের ধ্বনি। তিনি চোখ বুজে শুনছিলেন, যেন সেই পুরনো দিনের হাজতের অন্ধকার আবার ফিরে আসছে। তখন তিনি অজ্ঞান হয়ে মেঝেতে পড়েছিলেন, হাতে শুধু একটা ছেঁড়া কাগজ আর মেয়েদের নামের তালিকা। আজ সেই তালিকার প্রতিটি নামই জ্বলছে। রাধা ফোন করেছিল সকালে, মা, কেসটা জিতেছি। গলায় ক্লান্তি, কিন্তু শব্দগুলো যেন পাথরে খোদাই করা। যে লোকটা বছরের পর বছর মিথ্যে সাক্ষী দিয়ে গিয়েছে, তার মুখ বন্ধ হয়েছে। শান্তিদেবী হেসেছিলেন, কিন্তু হাসিটা চোখে পৌঁছায়নি। দুপুরে প্রিয়া এসেছিল, ইউনিফর্মের বোতাম খোলা, কপালে ঘাম। আমি একটা গ্রামে গিয়েছিলাম। মেয়েটা বলছিল, দিদি, আমার বাবা বলেছিলেন পুলিশ আসবে না। আমি তার হাত ধরে বলেছি, আমি এসেছি। প্রিয়া চুপ করে গিয়েছিল, তারপর ফিসফিস করে, মা, আমার হাত কাঁপছিল। শান্তিদেবী উঠে দাঁড়িয়েছিলেন, হাতে একটা পুরনো ছবি, 3 কন্যা, 3 জোড়া চোখ। তিনি ছবিটা বুকে জড়িয়ে ধরেছিলেন। তোরা জানিস না আমি কতবার ভেবেছি, যদি হেরে যাই, যদি তোদের নাম মুছে যায়। কণ্ঠস্বর ভারী, কিন্তু শব্দগুলো স্পষ্ট। কিন্তু তোরা দেখিয়ে দিয়েছিস যে একা দাঁড়ালেও পায়ের তলার মাটি কেঁপে ওঠে। সন্ধ্যায় তিনি বারান্দায় দাঁড়িয়েছিলেন। আকাশে তারা জ্বলছে, যেন হাজার হাজার মশাল। তিনি মুখ তুলে বলেছিলেন, আমার মেয়েরা শুধু অফিসার নয়, ওরা ইনসাফের সেই মশাল, যা অন্ধকারকে ছিন্ন করতে জানে। গল্প এখানেই শেষ, কিন্তু শিক্ষাটা থেকে যায়। যদি সত্যের পথে একা দাঁড়িয়ে থাকেন, মনে রাখবেন, আপনার একটি স্ফুলিঙ্গ পুরো ব্যবস্থায় লেগে থাকা আগুন নেভানোর ক্ষমতা রাখে। জয় সবসময় সত্যের হয়।